নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ফের সক্রিয় ইডি। তল্লাশি সল্টলেক সেক্টর 1-এর একটি ভবনে, সেই ভবনে রাজ্যের মন্ত্রী সুচেত বসুর অফিস। এসআইআর শেষে 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। মেরামতের কাজের জন্য দুদিনের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। শনি ও রবিবার সেতুর উপর কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এসআইআর শেষের 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। রাজারহাটের পরে কোলাঘাটে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর শেষের 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে। রাজারহাটের পর কোলাঘাট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকের পর স্থানীয় বিএলওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সূত্র মারফত খবর, বৈঠকে স্পষ্ট বলা হয়েছে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা ভবনের বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, 3 জেলা প্রশাসনের ডিএম, এসপি ও অন্যান্য আধিকারিকেরাও ছিলেন। সেখানে আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কি পদ্ধতিতে কাজ হবে তাও আলোচনা করা হয়েছে ওই বৈঠকে। এই বৈঠকের পর বিএলওদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে তাদের একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছে আধিকারিকেরা। বৈঠকে আইটি নেটওয়ার্ক, বিএলও অ্যাপ কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত আলোচনাও করা হয়েছে। পরের বার অ্যাপ নিয়ে ট্রেনিংও হবে। এসআইআর এর আধার বৈধ কিনা সেই বিষয়ে মুখ খোলেন রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আধার নিয়ে আইনে যা রয়েছে সেটাই থাকবে। যাদের নাম শুধুমাত্র আধার কার্ডে রয়েছে তাদের ক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট লিঙ্ক থাকতে হবে। 2002 সালে এসআইআর এ যাদের নাম ছিল, যারা সরকারি আধিকারিক, তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না। বৃহস্পতিবার বৈঠকের সময় স্থানীয় এক সমিতির পক্ষ থেকে সভাগৃহের বাইরে বিক্ষোভ দেখানো হয়। তাদের হাতে এসআইআর বাতিল করতে হবে, এসআইআর মানছি না, মানব না মতো প্ল্যাকার্ড দেখা গিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ বন্ধ হয়। অন্যদিকে বৃহস্পতিবার কোলাঘাটে বিএলওদের ডাকা বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে। তার প্রশ্ন, এখন তো ভোট নয়, এখন কমিশনারের অধীনেও যায়নি রাজ্য, তবে কেন বিএলওদের নিয়ে বৈঠক করছেন? হাই নিউজ নেটওয়ার্ক। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। গত 22 সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। বিধি মানলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল 16 মার্চ থেকে, কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। সেমিস্টার পদ্ধতির বিধি অনুসারে 6 মাস পঠন পাঠনের পর পরীক্ষা হওয়ার কথা। গত 22 সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। নিয়ম মানলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোটের কথা মাথায় রেখেই তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। আর এতে পুরো সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা তৈরি হচ্ছে শিক্ষক মহলে। তাদের উদ্বেগের কারণ, প্রায় গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল, অন্য নানা পরীক্ষাও রয়েছে এর মাঝে। সরকারিভাবে পঠন পাঠন শুরু হওয়ার কথা 25 অক্টোবর থেকে, অর্থাৎ মাস 3 সময় পাবেন শিক্ষকরা। ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠন পাঠন। তাই সিলেবাস কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকেরা। শিক্ষক মহলের বক্তব্য, নভেম্বর থেকে পুরো দমে পঠন পাঠন শুরু হলেও হাতে মাত্র 90 দিন সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ। এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব।
শিক্ষা সংসদের উচিত পড়ুয়াদের কথা ভেবে সিলেবাস কাটছাট করা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া। পাশাপাশি আগামী 3 থেকে 13 নভেম্বর সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট শুরু হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে 5ম থেকে 9ম শ্রেণীর সামিটিভ পরীক্ষা, ফলে এই সময়ও ক্লাস বিঘ্নিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের শেষে পড়বে শীতের ছুটি। জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস সহ একাধিক সরকারি ছুটি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে এই সময়। ফলে পড়ুয়ারা 70 থেকে 75 দিনও সময় পাবে না। যদিও সিলেবাস কমানো বা পরীক্ষা পিছানোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকারের অনুমতি নিয়ে 2026-এর পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য, সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তাদের, সেই বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্য রাখবে। তবে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। এবার কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরায় এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমেও বদল করা হবে। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরা এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ঘোষণা ঘিরে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ, মাইকের ভাষা অস্পষ্ট থাকার ফলে পরিষ্কারভাবে তা শোনাই যায় না। এবার সেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডারও করা হয়েছে। এগুলো বদল করতে খরচা ধরা হয়েছে 16.14 কোটি টাকা। মেট্রোর তরফে জানানো হয়েছে প্রত্যেক স্টেশনেরই এই ডিসপ্লে বোর্ড বদল করা হবে। শুধু প্ল্যাটফর্মেই নয়, স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদল করা হবে। পাশাপাশি বদলানো হবে সিস্টেমও। প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট পুজোর আগে প্রায় মাস 3 ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল মেট্রোর এই ব্লু লাইন। মাসখানেক আগে যখন এই সময় সারণী বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো স্টেশনে, তখন যাত্রীদের অভিযোগ ছিল নিত্যদিনের অব্যবস্থা ঢাকতে ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়, কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায়। কোনো মতে জোড়া তাপ্পি মেরে ফের তা ঠিক করা হয়, কিন্তু সেগুলো তারপরও পুরোপুরি ঠিক হয়নি। তখনই সিদ্ধান্ত হয়েছিল এই ডিসপ্লে বোর্ডগুলি বদল করা হবে। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সিস্টেমেরও আধুনিকীকরণ করা হচ্ছে। মেট্রো যে কোনো বিভ্রাট হলেই যাত্রীদের উদ্দেশ্যে এই মাইকে ঘোষণা করা হয়, কিন্তু বহু পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয় তা অধিকাংশ যাত্রী বোঝেন না। একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে। ফলে এসপ্লানেড, নোয়াপাড়া, কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয়, কিন্তু মান্ধাত্তার আমলে সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনো কথা শোনা যায় না। আর তাই এবার এই ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। মেট্রোর এক কর্তা জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যে যা যা করার তাই করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মেরামতের কাজের জন্য 2 দিনের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। শনিবার ও রবিবার সেতুর উপর কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শনিবার ও রবিবার কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। সেতু স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ। এই সময় সেতুর উপরে কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বৃহস্পতিবার একটি নির্দেশিকায় জানিয়েছে, জননিরাপত্তা ও যানবাহন চলাচলের সুবিধার স্বার্থে 11 অক্টোবর শনিবার ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং 12 অক্টোবর রবিবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এই সময় সেতু ও তার র্যাম্পগুলিতে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ।
সেতুর কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে ওই সময়। আর এই সময় যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের জন্য বিশেষ ট্রাফিক রুট নির্ধারণ করা হয়েছে। পশ্চিমমুখী যানবাহন যারা জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে যান চলবে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ বা হেস্টিং ক্রস থেকে কিপ রোডে ডান দিকে ঘুরে। J&N আইল্যান্ডের দিক থেকে কিপ রোড হয়ে আসা পশ্চিমমুখী যানবাহনকে 11 ফরলং গেট থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিং ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। কিপ রোডে ওয়াই পয়েন্ট থেকে র্যাম্প ধরে সেতুতে ওঠা যানবাহনকেও 11 ফরলং গেট হয়ে রেড রোডের দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক আরও অন্যান্য প্রধান সড়ক বা আর্টেরিয়াল রোডে ঘোরানো হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়সীমায় বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সময় শহরের যানবাহন চাপ নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। তথ্য প্রযুক্তি হাব বলে পরিচিত সেক্টর 5-এ যানবাহনের উপরে নজরদারি বাড়াতে ও ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ রাজ্যের। NDITA এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে সেক্টর 5-এর 4টি মোড়ে লাগানো হচ্ছে ANPR প্রযুক্তি সমন্বিত 15টি উন্নত মানের ক্যামেরা। শহরের প্রাণকেন্দ্র সল্টলেক সেক্টর 5, কর্মবহুল কর্মসংস্থান এলাকা বলা যায় এই সল্টলেক সেক্টর 5কে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রতিনিয়তই ভিড় লেগে থাকে প্রত্যেকটা সিগন্যাল। আর তার সাথে কিন্তু ক্রাইমও সকাল থেকে রাত পর্যন্তই অলিতে গলিতে কোথাও না কোথাও চলতেই থাকছে। এবার বিধাননগর পুলিশ কমিশনারেট এবং NDITA এর তরফ থেকে সল্টলেক সেক্টর 5-এর বিভিন্ন এলাকায় নতুন তথ্য প্রযুক্তিওয়ালা নতুন প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন সিগন্যালে। ইতিমধ্যেই কয়েক বছরের মধ্যেই নিউ টাউনে এই ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়ে গেছে। আর এখন সেক্টর 5-এর বিভিন্ন মোড়ে এই ক্যামেরা বসানো হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই ক্যামেরাগুলো যেখানে রয়েছে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখাতে। উপরে জায়গা রাখতে ওটা মাঝখানে রাখো। তথ্য প্রযুক্তি হাব বলে পরিচিত সেক্টর 5-এ যানবাহনের ওপর নজরদারি বাড়াতে ও ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ রাজ্যের। নবদিগন্ত থেকে শিল্প তালুক কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে সেক্টর 5-এর 4টি মোড়ে লাগানো হচ্ছে ANPR প্রযুক্তি সমন্বিত 15টি উন্নত মানের ক্যামেরা। এর ফলে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রিয়েল টাইমে আইন ভঙ্গকারী ও সন্দেহভাজন যানবাহন চিহ্নিত করা যাবে। অপরাধ দমন ও তদন্তের কাজেও এই প্রযুক্তি কার্যকরী ভূমিকা নিতে পারবে বলে দাবি ট্রাফিক পুলিশ কর্তাদের। কমিশনারেট সূত্রে খবর, বেনিফিস ফিলিপসের মোড়, 215A বাস স্ট্যান্ডের পোস্ট অফিসের সামনের এলাকা, বাস স্ট্যান্ডের ডান দিকের মোড়ে এই ক্যামেরা বসানো হবে। এই প্রকল্পের জন্য তৈরি হচ্ছে 49 ইঞ্চি আলট্রা HD ডিসপ্লে সমন্বিত কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকেই চলবে 24 ঘন্টা নজরদারি। নজরদারির জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হবে। ক্যামেরা কন্ট্রোল রুম স্থাপন করা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবে NDITA এবং বিধাননগর পুলিশের তৈরি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। এই উদ্যোগ সম্পর্কে জনসাধারণের মতামত। জনসাধারণের সুবিধা হবে যে বাইকগুলো সিগন্যাল ভেঙে যাচ্ছে ইয়া ক্রসিং করছে, কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা তো সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা তো হবে। বাই দ্য ওয়ে কোনো থেফট কেস ইয়া কোনো অপহরণ হচ্ছে কারো, বা কোনো রেপ কেস হচ্ছে, ইয়া রাত্রে কোনো কেস এমনি হয়েছে চুরি চামারি যা কিছু, ওই ক্ষেত্রে ক্যামেরা লাগানো একটা ভালো দিকে। ভরসা দেখুন, পুলিশ উপরে একটা গভর্নমেন্ট কাজ দিয়ে করছে, এটা তো ভরসা করা যায়। আমরা তো ওনার উপরেই ডিপেন্ডেন্ট। উনি আগার কতটা পজিটিভ কাজ করছে ওর উপরে ডিপেন্ড করছে। সুবিধা তো জনসাধারণের হবেই, কারণ জনসাধারণের সেক্টরে ক্যামেরা বসানোর জন্য ক্রাইমটা কম হবে এবং জনগণের
জিনিস দেখতে সুবিধা হবে, প্রায় 24 আওয়ার্স কন্ট্রোল রুম থাকার ফলে লোকে অন্তত সেফলি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। এটা সবচেয়ে বড় জিনিস, সেফটি মাস্ট। সেফটির জন্য এই ক্যামেরাগুলোর যে মানে আমরা আরও চাই আরও ভালো সেফটির কাজ হোক, আরও ভালো ক্যামেরা বসুক। এটা সরকারের খুব ভালো সিদ্ধান্ত, বা যেই সরকারি সিদ্ধান্ত খুব ভালো, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। না, পুলিশ প্রশাসন ভালো কাজ করছে, খারাপ বলে লাভ নেই, খুব ভালো কাজ করছে। কিছু ক্ষেত্রে যদি প্রশাসনিক বাধা থাকে, কিছু রাজনীতির বাধা থাকে, তার জন্য এরা করতে পারে না। বাট পুলিশ ভালো কাজ করে, চাইলে পুলিশ ভালো কাজ করতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে করা সম্ভব নয়। এটা আমরা সবাই জানি, রাজনৈতিক কিছু টানাপোড়েন থাকে, এই জন্য করা সম্ভব নয়। আমরা যেরকম শুনলাম, মানুষ এই কর্মের জন্য যথেষ্টই আশাবাদী রয়েছে যে ভালো ফল পাবে। বিভিন্ন জায়গায় ক্যামেরার ফলে মানুষ এতটা আশাবাদী যে অন্তত রাতে মেয়েরা সেফভাবে চলতে পারবে, মানুষ অন্তত সেফভাবে যাতে চলতে পারে। আর তার সাথেই তারা জানাচ্ছে যে পুলিশ প্রশাসনের ওপরও তারা যথেষ্ট পরিমাণে আস্থা রাখছে এবং তারা ভালো কাজ করছে, এটাও জনসাধারণ জানালেন। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি, হাই নিউজ। এখনকার সময় অ্যানিমেটেড যে কোনো জিনিসই দর্শকদের খুবই প্রভাবিত করে, আর সেদিক থেকে কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও। 10ই অক্টোবর এই হাইটেক অ্যানিমেশন স্টুডিওস উদযাপন করল নেটফ্লিক্সের গ্লোবাল রিলিজ কুরুক্ষেত্র। অ্যানিমেশন আজকালকার দিনে খুব বড় একটা অংশ। কে না অ্যানিমেশন ভালোবাসে? 8 থেকে 80 সকলেই অ্যানিমেশন মুভি, কার্টুন, সিরিজ সবই দেখতে ভালোবাসে। টালিগঞ্জে বিভিন্ন অ্যানিমেশন স্টুডিও আছে, কিন্তু এই কলকাতাতে হাইটেক অ্যানিমেশন স্টুডিও দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন কাজ করে চলেছে। সেরকমই একটি খুবই বড় একটা কাজ তাদের লঞ্চ হতে চলেছে নেটফ্লিক্সে, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটি 18টা এপিসোডে ভাগ করা হয়েছে। 18 দিনের যুদ্ধকে 18টা এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে। নটি করে 2টি সিজন আসবে এবং এই ওয়েব সিরিজটির জন্য দীর্ঘ 2.5 বছর ধরে খেটে চলেছে এই হাইটেক অ্যানিমেশন স্টুডিওর 600রও বেশি মানুষজন। চলুন আমরা এই স্টুডিওটা একটু ঘুরে দেখি। কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও। দীর্ঘ 12 বছর ধরে চলা এই স্টুডিওটি তাদের বহু প্রতীক্ষিত অ্যানিমেটেড সিরিজ কুরুক্ষেত্রের গ্লোবাল প্রিমিয়ার নিয়ে খুবই উৎসাহী। এই মুহূর্তটি স্টুডিওর জন্য এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সাফল্য, যা 2.5 বছরের সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার প্রতিফলন। আসন্ন এই সিরিজটি হাইটেক অ্যানিমেশনের সেই লক্ষ্যকে আরও দৃঢ় করে, যেখানে ভারতীয় গল্পগুলোকে বিশ্বমানের অ্যানিমেশন ও স্টোরি ট্রেনিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়। কুরুক্ষেত্র ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যকে এক নতুন আঙ্গিকে আধুনিক প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করছে। এই সিরিজটি নেটফ্লিক্সে 190টি দেশে স্ট্রিম হবে, যেখানে থাকবে একাধিক ভারতীয় এবং আন্তর্জাতিক ভাষায় ডাবিং। পাশাপাশি থাকবে 34টি ভাষায় সাবটাইটেল এবং দৃষ্টিহীন দর্শকদের জন্য হিন্দি অডিও ডেসক্রিপশন ট্র্যাক। এই সিরিজের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এমডি সুব্রত রয়, হাইটেক অ্যানিমেশন স্টুডিও সিইও আশিস থাপার এবং লেখক ও সহ পরিচালক উজান গাঙ্গুলি, পরিচালক অনুরাগ চিরিমার, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমুখেরা। ছবি সম্পর্কে হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এমডি সুব্রত রায় বলেন, 18 জনের এই কুরুক্ষেত্র কিন্তু আমার কাছে 18 বছরের একটা জার্নি। মানে আমরা কিন্তু আস্তে কাজ করছি না, হয়তো অ্যানিমেশন যেহেতু বাচ্চাদের ক্যাটাগরিতে পড়ে, সেই জন্য মিডিয়ার আলো সেভাবে পড়েনি অ্যানিমেশন স্টুডিও। এবং শুধু আমরা কাজ করি না, কলকাতায় কিন্তু আরও অনেক অ্যানিমেশন হাউস আছে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে অ্যানিমেশন। এরপর অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সকলের উদ্দেশ্যে বাংলাকে, বাংলার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, প্রচারের কথা বলেন। থেকে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা তো আমাদের জানানোর দায়িত্ব মানুষদের যে আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করেছে। যে এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম হাইটেক অ্যানিমেশন স্টুডিওর কুরুক্ষেত্র ট্রেলার লঞ্চে। এই কুরুক্ষেত্র নেটফ্লিক্সের ওয়েব সিরিজটি 18টি এপিসোডে ভাগ করা হয়েছে। মূলত 18 দিনের এই যুদ্ধকে 18টা এপিসোডে ভাগ করা হয়েছে। নটি করে 2টি সিরিজ আসবে এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটির। তো অবশ্যই চোখ রাখুন নেটফ্লিক্সে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ। কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালী পুজোয় এবার বড়সড় চমক, বদলেছে প্রতিমা শিল্পী। এবার শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ঐতিহ্যবাহী প্রতিমা।
সামান্য বদল হয়েছে মুখেও, যা বেশ মন ছুঁয়েছে পুজো উদ্যোক্তাদের। কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালী পুজোয় এবার বড় সড় চমক, বদলেছে প্রতিমা শিল্পী। এবার শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ঐতিহ্যবাহী প্রতিমা। সামান্য বদল হয়েছে মুখেও, যা বেশ মন ছুঁয়েছে পুজো উদ্যোক্তাদের। এতকাল শিল্পী মাধব পাল ফাটাকেষ্টর কালী প্রতিমা তৈরি করতেন, তবে মাধব বাবুর দাবি এবার নাকি তার সঙ্গে ক্লাবের তরফে কেউ যোগাযোগই করেননি। এবার শিল্পী মিন্টু পাল তৈরি করেছেন প্রতিমা। এমন ঐতিহ্যবাহী পুজোর প্রতিমা তৈরি করে আপ্লুত শিল্পী। তিনি বলেন, ক্লাব কর্তৃপক্ষ প্রতিমা তৈরির প্রস্তাব দিয়ে বলেন মুখের আদল মুটের উপর একই রাখতে হবে। অন্য শিল্পীর মতো পুরো একই রকম রাখা তো পুরোপুরি সম্ভব নয়, তবুও চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। কিছু নিজস্ব ঘটনা রেখে প্রতিমা তৈরি করেছি। প্রতিমা দেখে ক্লাব কর্তৃপক্ষের পছন্দও হয়েছে। মনের মতো প্রতিমা হয়েছে বলে জানিয়েছে ক্লাব সদস্যরা। তবে প্রতিবারের মতো নীল বর্ণের প্রতিমায় রয়েছে, তবে উচ্চতা বেরোচ্ছে কিছুটা। এতদিন 14 ফুটের প্রতিমা হতো, এবার তা 1 ফুট বেড়ে হয়েছে 15 ফুটের। মুকুট নিয়ে সব মিলিয়ে তা হয়ে দাঁড়িয়েছে 17 ফুটের কাছাকাছি। ফাটাকেষ্টে শুরু করা কালীপুজো যেন তিলোত্তমার একটি অহংকার। জাঁকজমকপূর্ণ পুজোতে সাধারণ দর্শক ভিড় করত তো বটেই, পাশাপাশি সেকালের মেগাস্টার উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চনের মতো তারকাও যোগ ছিল এই পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে। সেকালে আমা স্ট্রিটের উঠতি কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো আর ফাটাকেষ্টর পুজোর মধ্যে একটি ঠান্ডা লড়াই ছিল। তখন নকশাল আন্দোলনে স্তব্ধ গোটা শহর। সোমেন মিত্রের পুজোর ঠাকুর আটকে যায়, কিন্তু ফাটাকেষ্ট ঠাকুর উত্তল শহরেও ঝঞ্ঝা ডিঙিয়ে নির্বিঘ্নে মণ্ডপে পৌঁছায়। কালের নিয়মেই সেই দাপট স্তিমিত হয়েছে। একটি যুগের অবসানও হয়েছে। বহর কমলেও শোভাযাত্রা করেই ঠাকুর আনা হয় পুজোস্থানে, ভাসানো হয় মিছিল করে। সংকল্প পূরণে জাগ্রত দেবীর কাছে মানত করেন বহু মানুষ। আড়ম্বর খানিকটা কমলেও কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এই ফাটাকেষ্টর কালী পুজো। অনেকের মতে ভয়ের কারবার থেকে সেকালে তারকা সম্মেলন হতো ফাটাকেষ্টর পুজোতে। সব ক্ষেত্রে কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর প্রভাব কতটা ছিল তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়। তবে নতুন শিল্পীর তৈরি এই প্রতিমা ভক্তদের মন কতটা জয় করে তারই অপেক্ষায় প্রতিমা শিল্পী। হাই নিউজ নেটওয়ার্ক। এবারে প্রথম রাজ্যে বসতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজির বাজার, এমনই দাবি বাজি ব্যবসায়ীদের সংগঠনের। শুক্রবার কলকাতার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের কর্তারা। সবুজ বাজি ছাড়া অন্য কোনো আতশবাজি বিক্রি না করার নির্দেশ পুলিশ কর্তাদের। শুক্রবারই কলকাতার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশের কর্তারা সবুজ বাজি ছাড়া যাতে অন্য কোনো আতশবাজি বিক্রি করা না হয় তা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে পুলিশ কর্তারা। শুক্রবারই লালবাজারের কর্তাদের মহিলা পরিচালিত বাজির বাজারের বিষয়টি জানিয়ে তাদের চিঠি দেন বাজি ব্যবসায়ীরা। এই ব্যাপারে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর কালীপুজো ও দীপাবলির আগে বাজির ব্যবসায় নামবে বাড়ির মেয়ে বউরা। মহিলারাই এবার একেবারে আলাদা একটি বাজির বাজার পরিচালনা করবেন। উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন মাঠে এই মহিলা পরিচালিত বাজির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কালীপুজো ও দীপাবলির কয়েকদিন আগে থেকে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই বাজারে কেনাকাটার পরিকল্পনা করা হয়েছে। এখানে প্রত্যেকটি দোকানে নিজেরা দাঁড়িয়ে থেকে বাজি বিক্রি করবেন বাড়ির মেয়ে ও গৃহবধূরা। সম্পূর্ণ আইন মেনে ওই বাজার থেকে শুধু সবুজ আতশবাজি বিক্রি করা হবে। এছাড়াও দোকান ও বাজার তৈরির ক্ষেত্রে যাতে অগ্নি সুরক্ষা প্রত্যেকটি নিয়ম মানা হয় সেদিকেও নজর থাকছে তাদের। এই বিষয়গুলি পুলিশকে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে যাতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী ও মহিলা পুলিশ কর্মী বাগবাজারের মহিলা পরিচালিত ওই বাজির বাজারে মোতায়েন করা হয়। এছাড়াও শহরে ময়দান ও অন্যান্য ডিভিশনে বাজির বাজার সম্পর্কে আলোচনা হবে। পুলিশের পক্ষে বাজির ব্যবসায়ীদের বেশ কিছুদিন নির্দেশিকা দিতে পারে পুলিশ। অন্যদিকে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর তারা পুলিশের কাছ থেকে আবেদন জানাবেন
যাতে 125 ডেসিবেলের মধ্যে চকলেট বোমা ফাটানোর অনুমতি দেওয়া হয়, কারণ এই রাজ্যের ক্ষেত্রে এখনো 125 ডেসিবেল প্রযোজ্য। এছাড়াও সব ক্ষেত্রে বাজির প্যাকেটের ওপর থাকা ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরির কিউআর কোড যাচাই করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যেন প্রত্যেকটি সবুজ বাজির বক্সের ওপর নিরির লোগো থাকে, সেইগুলো দেখে যেন বাজি বিক্রেতারা সবুজ বাজি চিহ্নিত করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। আরও একবার রক্ষণাত্মক ফুটবলের খেসারত দিতে হলো ভারতকে। এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে আবার জয় পেল না ভারত। সিঙ্গাপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কোনো রকমে ড্র করল ভারত। দেখে মনে হচ্ছিল ভারতকে হেরে মাঠ ছাড়তে হবে। শেষ মুহূর্তে রহিম আলীর গোলে মুখ রক্ষা হলো খালিদ জামিলের। মাসখানেক আগে কাফা নেশনস কাপে ছুটছিল খালিদ জামিলের ভারতীয় দল। নতুন কোচ খালিদকে নিয়ে সেই সময় মাতামাতিও কম হয়নি, কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতেই ভারতীয় দলের চেনা সেই ছবি, ছন্ন ছাড়া ছন্দহীন এলোমেলো ফুটবল, যার ফলশ্রুতিতে ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গেও ড্র। শেষ মুহূর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে রহিম আলী প্রথম আন্তর্জাতিক গোল না করলে আরও লজ্জা অপেক্ষা করছিল ভারতের জন্য। এমনিতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরু থেকেই বিশ্রী খেলছিল টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীরা প্রথম 2 ম্যাচ থেকেই মাত্র 1 পয়েন্ট পান। সেদিক থেকে দেখতে গেলে গ্রুপ পর্বের শেষ সবকটি ম্যাচই ছিল মরণবাচন ম্যাচ। কিন্তু এদিন সন্দেশ জিংঘান লিস্টন কোলাসোদের খেলায় সেই মরিয়া ভাবটাই চোখে পড়ল না। ছন্দহীন ছন্নছাড়া ফুটবলে একেবারে শুরু থেকে যেন মুশড়ে ছিলেন খালিদ জামিলের ছেলেরা। আর সেই সুযোগ নিয়ে ম্যাচের শুরু থেকে দাপট দেখালো সিঙ্গাপুর। বিশেষ করে মাঝমাঠ থেকে সিঙ্গাপুরের ফুটবলারদের বাড়ানো বলগুলি রীতিমতো ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে ভারতীয় রক্ষণকে। যদিও গোল পেতে সিঙ্গাপুরকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের সংযুক্ত সময় পর্যন্ত। ওই মাঝমাঠ থেকে বাড়ানো তেমনই একটি বলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে যান সিঙ্গাপুরের ফান্দি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করা নাড়িয়ে দেয় ভারতীয়দের আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন সন্দেশ জিংঘান। লড়াই আরও কঠিন হয় ভারতের। একটা সময় মনে হচ্ছিল হার অনিবার্য, তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ভাগ্য দেবতা সহায় হন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে ফাঁকা গোলের সামনে বল পেয়ে যান রহিম আলী। জীবনের প্রথম আন্তর্জাতিক গোল করতে ভুল করেননি তিনি, ফলে হার বাঁচায় ভারত। 1-1 গোলের এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের অঙ্ক জটিল হল ভারতের জন্য। তবে ক্ষীণ আশা এখনও রয়েছে। 3 ম্যাচে আপাতত ভারতের সংগ্রহ 2 পয়েন্ট। সিঙ্গাপুরের 3 ম্যাচে পয়েন্ট 5। নিজেদের শেষ 3 ম্যাচের 3টিতেই জিততে হবে ভারতকে। তারপরও অবশ্য অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে খালিদ জামিলদের। হাই নিউজ নেটওয়ার্ক। মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল মোহনবাগান। 2 দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন LM10। সঙ্গে জানা যাচ্ছে বিশেষ ডার্বির বিজয়ীদের হাতেই পুরস্কারও তুলে দেবেন মেসি। 14 বছর পর কলকাতা মাতাতে আসছেন লিওনেল মেসি। অন্যান্য কর্মসূচির সঙ্গে কলকাতা ডার্বিও উপভোগ করবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গিয়েছে মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল মোহনবাগান। 2 দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন LM10। বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা 14 বছর আগে ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। কয়েকটা ব্যালন ডি'অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। 14 বছর পর ফের সেই যুব ভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসেবে সর্বকালের অন্যতম সেরা হিসেবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন গোট কনসার্টে। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। 13 ডিসেম্বর কলকাতা যুব ভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওই দিনই খেলা হবে মিনি ডার্বি। 11 জন করে ফুটবলার থাকবেন 2 দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে 2 দলের সেরা দেশি বিদেশি তারকারা খেলবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
জয়ী দলকে বিশেষ পুরস্কার দেবেন মেসি স্বয়ং। গোটা ডার্বি ম্যাচও দেখবেন তিনি। উল্লেখ্য, মেসির কলকাতা আগমন ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গোট কনসার্টের টিকিট। জোম্যাটো ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে কাটা যাবে এই গোট কনসার্টের টিকিট। টিকিট শুরু হচ্ছে ৩,৮৩৫ টাকা থেকে। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ১৪,৭৫০ টাকা। এই টিকিট থাকলে বসা যাবে ভিআইপিতে। মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। এবার গোট কনসার্টের জৌলুস আরও বাড়িয়ে দেবে এই মিনি ডার্বি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।